ম্যাম আসতে পারি? জি আসুন। আপনার নাম কি? রাহুল আবরার। রাহুল আবরার। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। রাহুল আস্তে আস্তে চেয়ারে বসে। তার হাত পা কাঁপতে শুরু করেছে। সামনে থাকা মেয়েটা তখন মুখ তুলে বলল, ভালো। আপনার সিভিতে দেখলাম বেশ ভালো রেজাল্ট আপনার, কিন্তু আমাদের কোম্পানির জন্য শুধু একাডেমিক মেধা যথেষ্ট নয়, প্র্যাকটিক্যাল দক্ষতা দরকার। আপনি কেন মনে করেন যে আপনি এই চাকরির জন্য উপযুক্ত? রাহুল সরাসরি নিহার চোখের দিকে তাকায়, আত্মবিশ্বাস সঞ্চয় করে বলে, আমি জানি ম্যাম, আমি বড় কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি। আমার পূর্বের কোনো চাকরির অভিজ্ঞতা নেই, কিন্তু আমি পরিশ্রম করতে জানি। আমার জীবন সংগ্রামের শিক্ষা আমাকে কাজের জায়গায় অন্যদের চেয়ে আলাদা করবে। বেশ গুছিয়ে কথা বলতে পারেন দেখছি। তা আপনি কি মনে করেন আপনার দ্বারা কোম্পানি কিভাবে লাভবান হতে পারে? ম্যাম, আমি নতুন কিছু জানতে শিখতে সব সময় আগ্রহী। তাই কোম্পানি আমাকে যে বিষয়ে ব্যবহার করতে চাইবে আমি সেখানে নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করব। নিহা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর মৃদু হেসে বলে, ঠিক আছে, আপনি কাল থেকে জয়েন করতে পারেন। আপনার পোস্টিংটা না হয় একটু সারপ্রাইজ হিসেবে থাকুক, কাল জয়েনের পর জানবেন। অসংখ্য ধন্যবাদ ম্যাম। বলেই রাহুল খুশি হয়ে অফিস থেকে বের হলো। ওদিকে নিহা নিজের জায়গায় বসে মুচকি মুচকি হাসছে। ছেলেটার কথা বলার ধরন তার বেশ পছন্দ হয়েছে। শহরের সবচেয়ে বড় ব্যবসায়িক সাম্রাজ্যের উত্তরাধিকারী নিহা রায়হান। জন্ম থেকে বিলাসবহুল জীবনে অভ্যস্ত। তার বাবা রায়হান কবির দেশের অন্যতম সফল শিল্পপতি, মা সায়রা কবির একজন সমাজসেবী ছিলেন। কিন্তু নিহার বুদ্ধি হওয়ার আগেই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। নিহা কলেজ জীবন থেকেই বাবার ব্যবসার খুঁটিনাটি শিখতে শুরু করে। এখন সে তাদের কোম্পানির নতুন চেয়ারম্যান। কর্মচারীদের কাছে সে ভীষণ কড়া, কিন্তু যোগ্যদের কদর করতে জানে। অন্যদিকে রাহুল আবরার মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবা মারা গেছেন তখন তার বয়স ছিল মাত্র 14 বছর। মা শাহজাহান বেগম সেলাইয়ের কাজ করে সংসার চালান। ছোট বোন রায়সা এখন ক্লাস 10-এ পড়ে। রাহুল মায়ের কষ্ট কমানোর জন্য অনার্স কমপ্লিট করেই চাকরি খোঁজা শুরু করে দেয়। কিন্তু ঢাকা শহরে সহজে চাকরি পাওয়া তো বিলাসিতা। অনেক ইন্টারভিউ দিয়েছে, কিন্তু কোনো জায়গা থেকে চাকরির ডাক আসেনি। আজ সকালেও যখন বের হয়েছিল কোনো আশাই ছিল না, কিন্তু সৃষ্টিকর্তার হয়তো তার প্রতি সহায় ছিলেন। রাতের আধারে ক্লান্ত শরীর নিয়ে রাহুল বাসার সামনে এসে দাঁড়ায়, হাতে এক বক্স মিষ্টি। দরজায় কড়া নাড়তেই তার মা দরজা খুলে দিলেন। কি রে বাবা, আজ এত দেরি হলো কেন? আর ইন্টারভিউ কেমন হলো? রাহুল কোনো উত্তর না দিয়েই হাসি মুখে মিষ্টির বক্সটা মায়ের হাতে তুলে দেয়। এরপর মাকে জড়িয়ে ধরলো শক্ত করে। পাশ থেকে রাইসা চোখ গোল গোল করে বলে, ভাইয়া, তার মানে তুমি চাকরি পেয়ে গেছো? রাহুল হাসি মুখে রাইসার কাছে গিয়ে বলে, হ্যাঁ রে পাগলি, আমি চাকরি পেয়ে গেছি। রাহুলের মা কথাটা শুনে নিজেকে আটকে রাখতে পারলেন না, কান্না করে দিলেন। রাহুল তার মাকে আবারও জড়িয়ে ধরলো। তখন তার মা কান্না করতে করতে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আমার ছেলের এতদিনের কষ্ট সার্থক হলো। রায়সা খুশিতে চিৎকার করে ওঠে। রাহুল মায়ের পায়ে ছুঁয়ে সালাম করে। তার মা তার কপালে চুমু খেলেন। মা, এখন তোমার আর কষ্ট করতে হবে না। রাতের খাবার শেষে রাহুল ঘুমাতে যায়, কিন্তু উত্তেজনায় সহজে ঘুম আসতে চাইছে না ওর। তার এতদিনের কষ্ট যেখানে কাজে আসলো না, সেখানে আজ এত বড় কোম্পানিতে যেখানে কোনো আশাই ছিল না, সেখানে তার চাকরি হয়ে গেল। রাহুল এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেল। পরদিন সকাল সকাল রাহুল তৈরি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। প্রথম দিন, তাই সময়ের আগেই পৌঁছাতে হবে। অফিসের মূল ভবনে ঢোকার পর পিয়ন তার সামনে এসে দাঁড়ায়। রাহুলের পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, স্যার, আপনি নতুন জয়েন হয়েছেন তাই না? জি ভাই, আজই জয়েন করলাম। চলুন, চেয়ারম্যান ম্যাডাম আপনাকে ডাকছে। রাহুল একটু অবাক হয়। হঠাৎ চেয়ারম্যান ম্যাডাম কেন তাকে ডেকেছে? পিয়নের পিছন পিছন নিহার অফিসে ঢুকে দেখে নিহা একটা ফাইল চেক করছে। রাহুলকে দাঁড়িয়ে থাকতে দেখে নিচে তাকিয়েই বলে, বসুন রাহুল। রাহুল চুপচাপ চেয়ার টেনে বসে। নিহা কিছুক্ষণ ফাইলটা দেখে সেটা টেবিলের উপরে রেখে রাহুলের দিকে তাকায়। রাহুল তো পাথরের মতো বসে আছে। তখন নিহা গম্ভীর সুরে বলে, রাহুল, আপনার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্যই ডাকলাম। আজ থেকে আপনি আমার পিএ। রাহুল এক মুহূর্তের জন্য চমকে যায়, অবাক হয়ে নিহার দিকে তাকায়, কিন্তু নিহার কোনো ভ্রুক্ষেপই নেই। রাহুল তখন নিহাকে উদ্দেশ্য করে বলে, কিন্তু ম্যাম, আমার জানা মতে সেলস ম্যানেজার হিসেবে জয়েন করার কথা ছিল। মিস্টার রাহুল, আপনি নিজেই বলেছিলেন কোম্পানি আপনাকে যে জায়গায় যোগ্য মনে করবে সেখানে আপনি কাজ করবেন।
আজই ভুলে গেলেন? সরি ম্যাম, আমি কৌতূহল বশত জিজ্ঞেস করেছি। ইটস ওকে। আপনার দায়িত্ব হলো আমার প্রতিটা মিটিংয়ে ও শিডিউল ঠিকমতো পরিচালনা করা। আমার সরাসরি নির্দেশ ছাড়া কারোর কথায় কাজ করবেন না। রাহুল কিছুটা দ্বিধাদ্বন্দ্বগ্রস্ত হলেও মাথা নাড়িয়ে সম্মতি জানায়। অন্যদিকে অফিসের ম্যানেজার ইমন এই খবর পেয়ে ভীষণ রেগে যায়। ইমন নিহার বাবার বন্ধুর ছেলে এবং এখানে চাকরি করার একটাই কারণ সে নিহাকে বিয়ে করতে চায়। হঠাৎ একটা ছেলেকে নিজের বিয়ে হিসেবে নিহা চাকরি দেওয়া ইমন এতটা রেগে যায় যে নিজে নিজে বলতে থাকে, এই রাহুল কোথা থেকে এলো? আমি তো এতদিন ধরে এখানে আছি, কই আমাকে তো আমার বিয়ে জানালো না, আর ওই ফকির এসে সরাসরি নিহার বিয়ে হয়ে গেল। ইমন রেগে অফিসের কয়েকজন কর্মচারীকে ডেকে বলে, শোনো, নতুন ছেলেটা কি যেন নাম, ও রাহুল, ও যেন তোমার কাজে কোনো সাহায্য না পায়, বরং সুযোগ পেলে ওর কাজে বাধা দেবে। একজন কর্মচারী তখন ইমনকে বলল, কিন্তু স্যার নতুন ছেলে তো, ও যদি ভালো কাজ করে তখন কি করব? চুপ করো, ও ভালো করুক আর যাই করুক, আমি চাই না ও এখানে টিকে থাকুক, বোঝা গেছে? সবাই তখন বাধ্য হয়ে মাথা নাড়ে। এদিকে রাহুল নিজের দায়িত্ব নিয়ে ব্যস্ত, কিন্তু সে জানে না যে তার বিরুদ্ধে ইতিমতো এক ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। রাহুল নিজের ডেস্কে বসে অফিসের কাজ বোঝার চেষ্টা করছে। হঠাৎ ফোন কলে এক কণ্ঠ ভেসে এলো। রাহুল স্যার, চেয়ারম্যান ম্যাডাম আপনাকে কেবিনে ডেকেছেন। রাহুল চেয়ার থেকে উঠে দাঁড়ায়, দ্রুত নিহার কেবিনের দিকে রওনা দেয়। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চোখে পড়ে নিহা চেয়ারে হেলান দিয়ে বসে ফাইল দেখছে। রাহুলকে দেখে তার চেনাচরিত সেই গম্ভীর কণ্ঠে বলল, বসুন রাহুল। রাহুল বিনীতভাবে বসে নিহা ফাইলের দিকে ইশারা করে বলল, এগুলো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। কোম্পানির কিছু লিগ্যাল কন্ট্রাক্ট, বাজেট রিপোর্ট এবং ইনভেস্টমেন্ট প্ল্যান আছে এখানে। এগুলো রিভিউ করে আমাকে রিপোর্ট তৈরি করে দিন। সময় পাচ্ছেন 3 ঘন্টা, পারবেন? রাহুল ফাইলটা হাতে নিয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে বলে, আমি সর্বোচ্চ চেষ্টা করব ম্যাডাম। চেষ্টা নয়, কমপ্লিট করতে হবে। জানেন তো, জীবন একটা যুদ্ধ, আর আপনি এমন একটা পজিশনে আছেন যেখানে আপনার প্রতিদ্বন্দ্বী অনেকেই। তাই সামর্থ্যের প্রমাণ দিয়ে এখানে টিকে থাকতে হবে। রাহুল মাথা ঝাঁকিয়ে বেরিয়ে আসে। এরপর নিজের কেবিনে বসে মনোযোগ সহকারে কাজ শুরু করে। এক এক করে ফাইল খুলে পরে দরকারি জায়গায় নোট নেয়। এক্সেল শিট তৈরি করতে বিশ্লেষণ করে। তার অভিজ্ঞতা কম, কিন্তু টিউশনি করে টাকা উপার্জনের অভ্যাসে তাকে সময়ের মূল্য বুঝিয়েছে। সঠিক সময়ের মধ্যে সব রিপোর্ট শেষ করে সে নিহার কেবিনের সামনে গিয়ে কড়া নাড়ে। কোনো দরকার মিস্টার রাহুল? ম্যাডাম, আমি রিপোর্ট জমা দিতে এসেছি। নিহা ভ্রু কুচকে তাকায়। এখনো 2.5 ঘন্টা হয়েছে। রাহুলকে ভিতরে আসতে বলে নিজের চেয়ারে হেলান দেয়। রাহুল ভিতরে এসে বসে নিহা বলে, এখনই শেষ? মাত্র 2.5 ঘন্টা হয়েছে। রাহুল চুপচাপ ফাইল এগিয়ে দেয়। নিহা ধীরে ধীরে ফাইল খুলে পড়তে শুরু করে। কিছুক্ষণ পর নিহা কিছুটা বিস্মিত হয়ে বলে, বেশ ভালো হয়েছে। এত অল্প সময় এত নিখুঁত রিপোর্ট, বেশ ইমপ্রেসিভ মিস্টার রাহুল। রাহুল চেয়ার থেকে উঠে দাঁড়ায়, মুখে সামান্য হাসি। চেয়ারম্যান ম্যাডামের মুখে এমন প্রশংসা শুনে তার ভেতরটা খুশিতে ভরে যায়। ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা শোনেন, কারণ সকালে আমার সঙ্গে একটা মিটিং আছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের। আপনি আমার সঙ্গে যাবেন। রাহুল সম্মতি জানিয়ে মাথা নাড়ায়। তারপর নিজের কেবিনে ফিরে আসে। চেয়ারটায় আয়েশ করে হেলান দেয়। একটা চাপা আনন্দ তার মুখে। আজকের দিনটা সফল। সে চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত রিল্যাক্স করে। অন্যদিকে নিহার ডেস্কে বসে নিজের অফিসের সিসিটিভি ফুটেজে দেখতে থাকে। হঠাৎ সে রাহুলের কেবিনে ফুটেজে চোখ রাখে। স্ক্রিনে ভেসে ওঠে রাহুল চেয়ারে হেলান দিয়ে বসে আছে, চোখ বন্ধ, ঠোঁটের কোণে এক ধরনের প্রশান্তির ছাপ। নিহার ঠোঁটে একটা মুচকি হাসি খেলে যায়। নিহা নিজের মনে মনে বলে, বাহ, সে তো ভারী সুদর্শন। কথাটা বলেই নিজের কাছে নিজেই লজ্জা পায় সে। একটা অদ্ভুত অনুভূতি নিহার মনে খেলা করে। ঠিক তখনই দরজায় ঠকঠক শব্দ হয়। আসতে পারি নিহা? হ্যাঁ ইমন, আসো। ইমন ভেতরে ঢুকে গম্ভীর কণ্ঠে বলল, আমাদের তো কালকে মিটিং এ যাওয়ার কথা ছিল, কিন্তু আমাকে বাদ দিয়ে রাহুল কেন যাচ্ছে? নিয়া এক মুহূর্ত চুপ করে থাকে। ইমনকে তার পছন্দ না, কিন্তু তার বাবার জন্য সহ্য করতে হচ্ছে। নিহা ইমনের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে, রাহুল আমার পিএ ইমন। এখন থেকে আমি যেখানে যাব রাহুলও সেখানে যাবে। এটাই তো স্বাভাবিক। এটা নিয়ে এত রিয়েক্ট করার কি আছে? আসতে না আসতে যদি ওকে সব বুঝিয়ে দাও,
তাহলে আমার কি দরকার এখানে? তুমি এই কোম্পানির ম্যানেজার, তোমার কাজ ম্যানেজমেন্ট দেখা, আমার ব্যক্তিগত বিষয় নয়। ইমন দাঁতের দাঁত চেপে অফিস থেকে বেরিয়ে যায়। এরপর নিজের মনে মনে বলে, এই ছেলেটা থাকলে আমার এতদিনের সব প্ল্যান ভেস্তে যাবে। ওকে এখান থেকে কিছুতেই টিকতে দেওয়া যাবে না। প্রথম দিন অফিসে বেশ ভালোই কাটলো রাহুলের। পরদিন সকালবেলা অফিসে আসতেই দেখলো নিহা রেডি হচ্ছে। সেও সব ফাইল রেডি করে নিহার সাথে বেরিয়ে পড়ল। উদ্দেশ্য চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। গাড়ির ভেতরে নিঃশব্দ পরিবেশ, শুধু গাড়ির ইঞ্জিনের মৃদু গর্জন শোনা যাচ্ছে। রাহুল গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে, আর নিহা ফোনে মিটিং সংক্রান্ত কিছু নোট দেখছে। কিছুক্ষণ পর রাহুলই প্রথম নীরবতা ভাঙলো। ম্যাডাম, এই মিটিংটা কি খুব গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এটা আমাদের জন্য বড় একটা বিজনেস ডিল। চৌধুরী গ্রুপের সাথে পার্টনারশিপ হলে আমাদের কোম্পানির লাভ অনেক বাড়বে। এত বড় একটা ডিলে আমাকে নিয়ে যাচ্ছেন ম্যাডাম? আমি তো নতুন, যদি কোনো সমস্যা হয়। নিহা রাহুলের কথা শুনে রাহুলের দিকে বিরক্তি নিয়ে তাকায়। রাহুল কিছুটা ভয় পেয়ে যায়। নিহা রাহুলের ভয়ার্ত চেহারার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আপনি বেশ অদ্ভুত মিস্টার রাহুল। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এমপ্লয়ি হিসেবে বসের প্রতি অনুগত্য প্রকাশটাও এক ধরনের দায়িত্ব। তাই আমার সিদ্ধান্তের উপর আগামীতে প্রশ্ন তুলবেন না আশা করি। রাহুল নিহার ঠান্ডা মাথায় দেওয়া হুমকিটা বেশ ভালোই উপলব্ধি করতে পারল। নিহা এক ঝলক রাহুলের দিকে তাকিয়ে মৃদু হাসলো। গাড়ি থামলো চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সামনে। সেখানে তাদের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল ওই কোম্পানির কয়েকজন কর্মকর্তা। তারা নামতেই ওদের ওয়েলকাম করা হলো। কনফারেন্স রুমে বসে আছে আরফ চৌধুরী, চৌধুরী গ্রুপের নতুন চেয়ারম্যান। বয়স 30-এর কাছাকাছি, দেখতে বেশ স্মার্ট। তার বাবা তৌফিক চৌধুরীর পর 7 মাস হলো কোম্পানিতে দায়িত্ব গ্রহণ করেছেন। এখন নিহাদের কোম্পানির সাথে এটাই তার প্রথম মিটিং। নিহা আর রাহুল মিটিং রুমে প্রবেশ করতেই আরফ চৌধুরী চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ওয়েলকাম মিস নিহা, অবশেষে আপনার সাথে সামনাসামনি দেখা হলো। থ্যাঙ্কস মিস্টার আরব, আশা করি আমাদের আলোচনা ফলপ্রসূ হবে। আরফ চেয়ার টেনে বসলো। রাহুল ফাইল খুলে টেবিলে রাখলো। আরফ চৌধুরী তখন তার সাথে থাকা লোকদের বলল, আপনারা একটু বাহিরে যান, আমি মিস নিহার সাথে পার্সোনালি মিটিংটা করতে চাই। সবাই বেরিয়ে গেল। রাহুল এখনো নিহার পাশে বসে আছে। নিহার ওদিকে কোনো ভ্রুক্ষেপই নেই, সে তার মতো ফাইল দেখছে। তখন আরফ চৌধুরী মুচকি হেসে নিহাকে উদ্দেশ্য করে বলল, তো মিস নিহা, এই ডিল আপনার কোম্পানির জন্য বিশাল লাভজনক হবে, এটা তো জানেন। নিশ্চয় জানি, আর সেজন্যই এখানে এসেছি। আরফ ধীরে ধীরে একটা কলম হাতে নিল। এরপর সেটা ঘোরাতে ঘোরাতে বলল, ঠিক আছে, তাহলে সরাসরি আসল কথায় আসি। আমি চাচ্ছি ডিলটা একটু ব্যক্তিগতভাবে সাইন করতে। মানে আপনি কি বলতে চাইছেন? আরফ চৌধুরী নিজের চেয়ার থেকে উঠে আস্তে আস্তে নিহার দিকে এগিয়ে এলো। এরপর শয়তানি একটা হাসি দিয়ে বলল, ডিলটা সাইন করতে হলে আপনাকে আমার একটা ছোট অনুরোধ রাখতে হবে। মানে একদিনের জন্য আমার একটু সঙ্গ দিতে হবে। পুরো রুমে মুহূর্তেই থমথমে নীরবতা নেমে এলো। রাহুল তখন পাশে বসেছিল। তার চোখে মুখে ঘৃণা ফুটে উঠল। নিহা ভীষণ রেগে গেল, কিন্তু নিজের রাগ সামলে বলল, মিস্টার চৌধুরী, আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। বুঝতে তো পারছেনই মিস নিহা, আমি চাই আমাদের পার্টনারশিপ একটু বেশিই ঘনিষ্ঠ হোক। আপনার কোম্পানি এখনো আমার কোম্পানির অর্ধেও সমান নয়, কিন্তু আপনি আমার সাথে পার্টনারশিপ করলে খুব তাড়াতাড়ি কোম্পানি নিয়ে একটা বড় পজিশনে যেতে পারবেন। এবার আর অপেক্ষা না করে নিহা সোজা উঠে দাঁড়ালো। এরপর রাগী কণ্ঠে বলল, আপনার মতো নিচু মনের মানুষের সাথে পার্টনারশিপ করার চেয়ে আমার কোম্পানির ক্ষতি হওয়াই ভালো। আর আমার এখন আপনার কোম্পানির কাজকর্মের সততা নিয়েও সন্দেহ হচ্ছে। বলেই সে ডিলের কাগজগুলো নিয়ে ছুঁড়ে মারল আরবের মুখের উপরে। রুমের পরিবেশ মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠল। আরব চৌধুরী রাগান্বিত স্বরে বলল, আপনি কি জানেন আপনি কার সাথে এরকম ব্যবহার করেছেন? হ্যাঁ, নিশ্চয়ই জানি। আমি দ্য গ্রেট তৌফিক চৌধুরীর বিগড়ে যাওয়া চরিত্রহীন ছেলে আরব চৌধুরীর সাথে কথা বলছি। রাহুল চুপচাপ সব দেখছিল। নিহার এইরকম প্রতিবাদ দেখে সে তার নিহার প্রতি অদ্ভুত শ্রদ্ধা তৈরি হলো। নিহা রাহুলের দিকে তাকিয়ে বলল, চলো রাহুল, এখানে সময় নষ্ট করার কিছু নেই। আপনার ডিল আপনি গিলে খান। রাহুল কিছু না বলে নিহার পিছু পিছু চলে আসলো। অফিসে ফিরে এসে নিহা নিজের কেবিনে বসলো। চুপচাপ এক দৃষ্টিতে টেবিলের দিকে তাকিয়ে আছে। এত বড় একটা ডিল যা কোম্পানিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারত, সেটা সে বিনা দ্বিধায় ফেলে এসেছে।
কিন্তু এটা কি সত্যি ঠিক হলো? ব্যবসায় তো আবেগের জায়গা নয়। তাই বলে কি সে নিজের ইজ্জত বিলিয়ে দিবে? বড় কোম্পানি তো, কি হয়েছে? ওদের কথা সব হবে নাকি? না, নিহা আর ভাবতে পারছে না। সে রাহুলকে ডেকে পাঠালো। কয়েক মিনিট পর রাহুল দরজায় কড়া নাড়ল। আমি আসতে পারি ম্যাডাম? আসুন। রাহুল ভেতরে এসে দাঁড়ালো। নিয়া কিছু বলছে না, মাথা নিচু করে কিছু একটা চিন্তা করছে। রাহুল তখন সাহস করে বলল, ম্যাম, আপনি কি কিছু নিয়ে চিন্তিত? একটু। আচ্ছা রাহুল, আজ আমি যা করলাম এটা কি ঠিক করলাম? রাহুল নিহার প্রশ্নে কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, তারপর ধীর গলায় বলল, ম্যাডাম, একটা কথা কি জানেন? টাকা পয়সা আর লোক দেখানো সম্মানের লোভে অনেকে নিজেদের আত্মসম্মান বিক্রি করে দেয়, কিন্তু যিনি সৎ পথে থাকেন তার জন্য হাজারো সুযোগ অপেক্ষা করে। নিহা অবাক হয়ে রাহুলের দিকে তাকালো। রাহুল তখন আবারও বলল, ম্যাম, আপনি আজ একটা অনৈতিক প্রস্তাব ফিরিয়ে দিয়ে প্রমাণ করেছেন ব্যবসার থেকেও বড় কিছু আছে, আর সেটা হলো সম্মান। আপনি যা করেছেন সেটা একদম ঠিক করেছেন। নিহার চোখে মুগ্ধতা ফুটে উঠল। রাহুলের কথাগুলো তার ভীষণ ভালো লাগলো। সে কিছুক্ষণ চুপ করে থেকে মৃদু হাসি দিয়ে বলল, তাহলে তোমার মতে সৎ পথে থাকলে সফল হওয়া যায়? নিশ্চয়ই, শুধু ধৈর্য রাখতে হবে। আপনি দেখবেন কিছুদিন পরে ডিলের থেকেও ভালো ডিল আপনার সামনে এসে দাঁড়াবে ইনশাআল্লাহ। নিহা রাহুলের কথায় মুচকি হাসল। রাহুলের কথায় যেন সে নতুন একটা ভরসা খুঁজে পেল। ওদিকে অফিস শেষ হওয়ার পর ইমন বাসায় গিয়ে তার বাবার সামনে দাঁড়ালো। তার বাবা সিরাজ খান ইমনের চেহারা দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? এত রাগ নিয়ে বাসায় ফিরে এসেছিস কেন? কারণ আবার কি, তোমার বন্ধুর মেয়ে নিহা। আমি কি ওর কোম্পানিতে সিনিয়র ম্যানেজার, নাকি কোনো নাচির পুতুল? অফিসে একটা নতুন ছেলে এসেছে, নাম রাহুল। সেই ছেলেকে সে তার পিএ বানিয়েছে। এখন যেখানে নিহা যাবে সেই ছেলেকেও নিয়ে যাবে। আমি প্রতিবাদ করেছিলাম, সে আমাকে কোনো পাত্তাই দিল না, তাই রাগ করে অফিস থেকে চলে এসেছি। ইমনের কথা শুনে সিরাজ খান ধীর গতিতে সোফায় বসলেন। এক গ্লাস পানি হাতে নিয়ে চুমুক দিলেন, তারপর গভীরভাবে ইমনের দিকে তাকালেন। তুই একটা গাদা। ইমন হতভম্ব হয়ে গেল। তার বাবা এমন কথা কিভাবে বলল? সে তো অবাক হয়ে বলল, বাবা, তুমি আমাকে সাপোর্ট না করে ওকে সাপোর্ট করছো? ইমন, তুই তো এখন বোঝার চেষ্টা করছিস না আসল খেলা কি। অফিস থেকে বেরিয়ে এসে তুই কি অর্জন করলি? এখন ওই রাহুল নামের ছেলেটা ওর আরো কাছাকাছি চলে যাবে। তুই শুধু বসে বসে হা করে দেখবি। ইমন এবার কিছুটা চুপ হয়ে গেল। সিরাজ খান তখন চোখে সরু করে ইমনকে বললেন, শুন, নেহা এই কোম্পানির একমাত্র উত্তরাধিকারী। তুই যদি ওকে বিয়ে করিস, ওর বাবার সমস্ত সম্পত্তি আমাদের হাতে চলে আসবে। আমাদের পুরো ব্যবসা একাই চালাবো। তোর কি মনে হয় এই সামান্য একটা চাকরি ধরে রাখার জন্য আমি তোকে ওখানে পাঠিয়েছি? তাহলে এখন আমাকে কি করতে হবে বাবা? কাল থেকে নিয়মিত অফিসে যাবি। এমন ভাব করবে যেন কিছুই হয়নি। ধীরে ধীরে নেহার মন জয় কর। ওকে বুঝিয়ে দে তুই তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এবং ওর কোম্পানির জন্য তুই সব করতে পারিস। ঠিক আছে বাবা, এবার আমি আর ভুল করব না। পরদিন সকালে অফিসের গেট দিয়ে ইমন প্রবেশ করলো। কিছু কর্মচারী ওকে দেখে অবাক হয়ে গেল, কারণ কাল সে যাওয়ার সময় রেগে সবাইকে বলে গিয়েছিল সে আর এই অফিসে আসবে না। এই খবর নিহার কানেও গিয়েছিল। সে তো মনে মনে মহা খুশি, একটা ঝামেলা অন্তত কমবে। ইমনকে দেখে একজন কর্মচারী ফিস ফিস করে বলল, কাল তো খুব রেগেছিল, আজকে আবার ফিরে এলো। এদের কর্মকাণ্ড কিছুই বুঝি না। ইমন অফিসে ঢুকে সরাসরি নিহার কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো। দরজায় নক করলো। ভিতর থেকে নিহার গলা শোনা গেল, কে? ভেতরে আসো। ইমন দরজা খুলে ঢুকলো। নিহা ইমনকে দেখে একটু অবাক হয়ে বলল, ইমন, তুমি এখানে? কাল শরীফ সাহেব বলল তুমি নাকি সব ছেড়ে দেবদাস হয়ে চলে গিয়েছিলে। ইমন মৃদু হাসলো। নিহা তো ভীষণ অবাক। এই ছেলে কি পাগল হয়ে গেল নাকি? নিহাকে আরো অবাক করে দিয়ে ইমন নরম কণ্ঠে বলল, নিহা, সেদিন আমার রাগের জন্য দুঃখিত। আসলে একটু বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। তুমি আমার খুব ভালো বন্ধু, তাই হুট করে তোমার উপর রাগ দেখিয়েছি। প্লিজ ক্ষমা করে দাও। নিহা কিছুক্ষণ ইমনের দিকে তাকিয়ে থাকলো। না, এটা স্বাভাবিক নয়। নিশ্চয়ই ইমনের কোনো প্ল্যান আছে, কিন্তু এখন তাকে স্বাভাবিক হতে হবে। তাই নরম কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে, তবে ভবিষ্যতে এইভাবে অপ্রয়োজনীয় রাগ দেখাবে না। অবশ্যই না। এখন থেকে আমি তোমার প্রতি আরো অনুগত থাকব। এবার তোমার যে কোনো প্রয়োজনে আমি পাশে থাকব।
নিহা মাথা নাড়ালো। ইমন বেরিয়ে নিজের কেবিনে চলে গেল। নিহা নিজের কেবিন থেকে বাইরে বের হচ্ছিল, ঠিক তখনই রাহুল অফিসে ঢুকলো। নিহার চোখ আটকে গেল রাহুলের উপরে। সাদা শার্ট, কালো প্যান্ট। শার্টটা সুন্দরভাবে ইন করা, হাতা গুটিয়ে রাখা, চুলগুলো পরিপাটি করে সেট করা, একদম যেন সিনেমার নায়কদের মতো লাগছে ওকে। নিহা কিছুক্ষণ হতবম্বের মতো রাহুলের দিকে তাকিয়ে থাকলো। ওই ছেলেটা দেখতে এত হ্যান্ডসাম কবে থেকে হলো? কালো তো ছিল, কিন্তু আজ কেমন যেন বেশি স্মার্ট লাগছে। রাহুল নিহাকে সালাম দিতেই নিজের কেবিনে গিয়ে ঢুকলো। নিহাও দ্রুত নিজের কেবিনে ঢুকে পড়লো, কিন্তু কৌতূহল যেন কিছুতেই কমছে না। নিহা কেবিনে বসে সিসিটিভি ক্যামেরায় ফুটেজের দিকে তাকিয়ে থাকলো। রাহুলের কেবিনটা স্পষ্ট দেখা যাচ্ছিল। নিহা রাহুলকে দেখে যাচ্ছিল এক নজরে। এভাবে কেটে গেল এক সপ্তাহ। এখন এটা নিহার নিয়মিত রুটিনে পরিণত হয়েছে। নিহা নিজের অজান্তেই রাহুলের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। প্রতিদিনের মতো নিহা রাহুলের কাজ করা দেখছিল। ঠিক তখনই তার নজরে এলেও একটা মেয়ে এমপ্লয়ি রাহুলের কেবিনে ঢুকছে। মেয়েটির একটা ফাইল নিয়ে রাহুলের টেবিলে রাখলো। এরপর মিষ্টি হেসে বলল, রাহুল স্যার, এই ফাইলটা নিয়ে একটু হেল্প করবেন? বুঝতে পারছি না। অবশ্যই, বসো। সিসিটিভি ফুটেজে কথা শোনা গেল না। এটা দেখে নিহার মনে কেমন যেন একটা চাপা অস্বস্তি কাজ করলো। তার বুকের ভিতরে কেমন যেন মোচড় দিয়ে উঠলো। তার মনে হতে লাগলো, এই মেয়ে এখানে আসলো কেন? রাহুল এত হাসছেই বা কেন? ওর কি দরকার অন্য কর্মচারীদের সাহায্য করার? এর জন্য তো ইমনকে ম্যানেজার হিসেবে রাখা হয়েছে। নিহা দেখলো মেয়েটা ইচ্ছা করেই হেসে হেসে রাহুলকে টাচ করে কথা বলছে। এটা দেখে নিহার রাগে ফেটে পড়লো। সে দ্রুত রাহুলকে কেবিনে ডেকে পাঠালো। পিয়ন রাহুলের রুমে গিয়ে বলল, রাহুল স্যার, চেয়ারম্যান ম্যাডাম আপনাকে কেবিনে ডেকেছেন, দ্রুত আসুন, খুব এমার্জেন্সি। রাহুল একটু অবাক হলেও উঠে লিজা নামের সেই মেয়েটাকে কাছ থেকে বিদায় নিয়ে নিহার কেবিনে ঢুকলো। নিহা কিছু বলছে না দেখে রাহুল আস্তে করে বলল, ম্যাম আমাকে ডেকেছিলেন? আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দাও তো, তোমাকে এই কোম্পানিতে চাকরি দেওয়া হয়েছে কেন? রাহুল হতবাক হয়ে গেল। এমন প্রশ্নের মানে কি? সে আস্তে করে উত্তর দিল, মানে আমাকে তো আপনার ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, আপনার কাজের সব সাপোর্ট করার জন্য। তাহলে তুমি অন্য কর্মীদের কেন সাহায্য করছিলে? রাহুল এবার সত্যি অবাক হয়ে গেল। নিহার কথার উদ্দেশ্যে সে এখনো বুঝতে পারেনি। তাই রাহুল শান্তভাবে বলল, ও, আপনি লিজার কথা বলছেন তাহলে? মেয়েটা একটা কাজ বুঝতে পারছিল না, তাই আমি একটু বুঝিয়ে দিলাম। এর জন্য তো ম্যানেজার আছে। তোমার কাজ শুধু আমাকে সাহায্য করা, অন্য কাউকে নয়। আমি বুঝতে পারিনি ম্যাম, সরি, আমি আর এমন করব না। নিহা গম্ভীর মুখে তাকিয়ে রইল। তার রাগ হচ্ছে রাহুলকে ওই মেয়েটার সাথে দেখে, কিন্তু রাগের কারণটা নিজে জানে না। নিহা ইশারা করতেই রাহুল মাথা নিচু করে কেবিন থেকে বেরিয়ে গেল। নিহা গভীরভাবে চিন্তা করতে লাগলো। আমি এভাবে রাগ দেখালাম কেন? ও তো অন্যায় কিছু করেনি, তাহলে আমি এতটা রেগে গেলাম কেন? এটা কি ঈর্ষা, নাকি ওর সাথে কাউকে আমার সহ্য হচ্ছে না? নিহা জানে না কেন, কিন্তু তার মনে হতে লাগলো রাহুল শুধু তার দিকেই তাকাবে, তার সাথে কাজ করবে। অন্য মেয়ের দিকে রাহুল কোনো তাকাবে না। এই অনুভূতির মানে কি? নিহা কি সত্যি রাহুলের জন্য কিছু ফিল করছে নাকি না? নিহা নিজের ভিতরের বিষাক্ত অনুভূতিকে প্রশ্রয় দিল। সে অফিস থেকে বেরিয়ে আসলো বাসায়। এসে নিজের রুমের দরজা বন্ধ করে শুয়ে রইল। তার ভালো লাগছে না কিছু। সময় চলমান কেটে গেছে 1 মাস। প্রতিটা দিন নতুন করে সে রাহুলের প্রতি আকৃষ্ট হচ্ছে। সে জানে না এর পরিণতি কি। লাস্ট কয়েকদিন রাহুলের কাজের উন্নতি দেখে অফিসের সবাই অবাক। আর প্রতিদিনই সে নিজের কাজের দক্ষতা দেখাচ্ছে। সে শুধু নিহার সহকারী নয়, বরং অফিসের গুরুত্বপূর্ণ একজন কর্মী হয়ে উঠেছে। নিহা বুঝতে পারছে এই ছেলেটার মধ্যে কিছু একটা আছে যা অন্য সবার চেয়ে আলাদা। আজ সকাল সকাল অফিসে সবাই চলে আসলো। ইমন বিদেশি কোম্পানির ডিলের কাগজপত্র নিয়ে নিহার কেবিনে গিয়ে দেখলো কেউই নেই। তাই নিহাকে ফোন করলো। হ্যাঁ ইমন, নিহা, খুব জরুরি, এই ফাইলটা দেখানো ছিল। আমি তো এখনো রাস্তায় জ্যামে আটকে গেছি। তুমি রাহুলের কাছে দিয়ে দাও, ও দেখে নেবে। না থাক, তুমি আসো, তারপর দেখাবো। তোমাকে যেটা করতে বললাম সেটা করো। রাহুলের কাছে যাও, ও দেখে নিবে। ইমন বিরক্তি হলেও বাধ্য হয়ে ফাইলগুলো রাহুলের কাছে নিয়ে গেল। রাহুল ফাইলগুলো ভালোভাবে দেখে কিছু গুরুত্বপূর্ণ জায়গায় ভুল ধরে ফেলল। ইমন তখন স্টাফ রুমের কথা বলছিল। কয়েকজন কর্মচারীর সাথে রাহুল তার কাছে এসে বলল, স্যার, এখানে কয়েকটা পয়েন্ট ভুল হয়েছে। এটা যদি ক্লায়েন্টের কাছে যায় তাহলে রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি।
আপনি একটু দেখবেন। ইমন প্রথমে অবাক হলো, তারপর চারপাশে তাকিয়ে দেখলো স্টাফরা সবাই হাঁ করে তাকিয়ে আছে। সে এই কোম্পানির ম্যানেজার, 2টা বছর থেকে কোম্পানিতে চাকরি করছে, আর একটা নতুন ছেলে এসে কিনা তার ভুল ধরলো। ইমন প্রচন্ড রেগে গেল। সে এক মুহূর্ত দেরি না করে রাহুলের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিল। রাহুল প্রতিবাদ না করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ইমন তখন চিৎকার করে বলল, তুই কি মনে করিস তুই আমার থেকে বেশি জানিস? কয়দিন হয়েছে এই অফিসে ঢুকেছিস আর এখনই আমাকে জ্ঞান দিচ্ছিস? রাহুল হতভম্ব হয়ে গেল। পুরো অফিস স্তব্ধ, স্টাফরা সবাই কানাঘুষা শুরু করে দিয়েছে। রাহুল বিনয়ের সাথে বলল, স্যার, আমি আপনাকে ভুল প্রমাণ করতে কিছু বলিনি। আপনি আমার সিনিয়র। আপনার মতো যোগ্যতা অর্জন করা এখনো আমার কাছে পাহাড় সম ব্যাপার। আমি শুধু অফিসের ভালোর জন্য বললাম। নেহা তোকে একটু বেশি দাম দেয় বলে তুই ভাবতে শুরু করেছিস তুই এই অফিসের মালিক? আমি এত বছর ধরে এখানে কাজ করছি আর তুই এসে বলবি আমি ভুল করেছি? সরি স্যার, আমার এরকম কোনো ধারণা নেই। কিন্তু আমরা সবাই তো সেটাই দেখতে পাচ্ছি। শোনো, আমার নিজের অফিস আছে আর সেটার প্রেজেন্টেশনও আমি রেডি করি, তাই আমি জানি কিভাবে কি করতে হয়। আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করবে না। রাহুল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অফিসের স্টাফরা ইতিমধ্যে রাহুলের উন্নতি দেখে হিংসায় জ্বলে যাচ্ছিল। তারা সুযোগ পেয়ে ইমনের পক্ষ নিয়ে রাহুলকে বাজে কথা শোনাতে লাগলো। রাহুল চুপচাপ সব সহ্য করছিল। ঠিক তখনই নিহা অফিসে ঢুকলো। সে দেখে পুরো অফিস চুপচাপ। রাহুলের গালে লাল দাগ হয়ে আছে আর ইমন দাঁড়িয়ে চিৎকার করছে। নিহা ঢুকেই কড়া গলায় পড়ল, এখানে কি হচ্ছে? ইমন নিহার কাছে ভালো সাজার জন্য দ্রুত সামনে এগিয়ে বলল, এই ছেলেটা নিজেকে অফিসের মালিক ভাবতে শুরু করেছে। আমার করা প্রেজেন্টেশনকে ভুল বলেছিল, অফিসটা পথে বসানোর প্ল্যান করছে। নিহা কোনো কথা না বলে ফাইলগুলো হাতে নিল। এরপর রাহুলকে নিজের কাছে ডেকে ভুলগুলো দেখিয়ে দিতে বলল। রাহুল তার সামনে এসে চুপচাপ ফাইলের ভুলগুলো দেখিয়ে দিল। নিহা সবকিছু দেখে গভীরভাবে চিন্তা করলো। তারপর ইমনের দিকে ফিরে কঠিন গলায় বলল, রাহুল ঠিকই বলেছে, এই জায়গাগুলোতে ভুল হয়েছে। তোমার উচিত ছিল রাহুলকে ধন্যবাদ দেওয়া, কারণ ও তোমার ভুলগুলো সংশোধন করতে চেয়েছে, কিন্তু তুমি তা না করে ওকে সবার সামনে অপমান করেছো। পুরো অফিস স্তব্ধ হয়ে গেল। এতক্ষণ যারা ইমনের হয়ে গলা ফাটাচ্ছিল তারাও চুপসে গেল, চুপচাপ এক কোণে দাঁড়িয়ে রইল। ইমন নিজেকে সঠিক প্রমাণ করতে বলল, দেখো নিহা এগুলো। জাস্ট শাট আপ ইমন, তুমি এখনই সবার সামনে রাহুলের কাছে ক্ষমা চাও। কথাটা শুনে অফিসের মধ্যে থমথমে পরিবেশ বিরাজ করলো। একজন ম্যানেজার হয়ে তার নিম্ন পদস্থ একজন এমপ্লয়ের কাছে ক্ষমা চাইবে, ব্যাপারটা দৃষ্টিকটু। ইমন তৎক্ষণাৎ প্রতিবাদ করে বলল, নিহা, আমি তোমার অফিসে চাকরি করি বলে আমাকে দিয়ে একটা সাধারণ ফকিরের কাছে ক্ষমা চাইতে পারো না? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ইমন, যেটা বললাম সেটা করো তাড়াতাড়ি। ব্যাপারটাকে আর কমপ্লিকেটেড করো না। না, কোনোভাবেই না। ওর কি যোগ্যতা আছে আমার এতদিনের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলায়? আমি বিশ্বাস করি এই প্রেজেন্টেশন যদি সবার সামনে দেওয়া হয় তাহলে ক্লায়েন্ট আমারটাই পছন্দ করবে। নিহা এবার আরো কঠোর হয়ে ইমনের দিকে তাকালো। অফিসের সব স্টাফরা এতক্ষণে নিহার রাগী চেহারা দেখে কাঁপাকাঁপি শুরু করেছে। নিহা ইমনকে হুঙ্কার দিয়ে বলল, ইমন, তোমার কোনো অধিকার নেই রাহুলকে এইভাবে অপমান করার। সে আমার অ্যাসিস্ট্যান্ট। আমি যখন ওকে দায়িত্ব দিয়েছি তখন তোমার উচিত ছিল ওর কথাগুলো শোনা, কিন্তু তুমি সেটা না করে সবার সামনে ওকে অপমান করেছো। এই কারণে তুমি এক্ষুনি সবার সামনে রাহুলের কাছে সরি বলবে এবং এই প্রেজেন্টেশন ডিল 2টা থেকেই তুমি বাদ পড়বে। ইমন ভেতরে ভেতরে ক্ষোভে ফেটে পড়ল। রাহুলের কাছে ক্ষমা চাওয়া তো দূরে থাক, সে কোনো কথা না বলে অফিস থেকে বের হয়ে গেল। সে সোজা তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, নিহা ওই ছেলেটার জন্য আমাকে অপমান করেছে। আমাকে বিদেশি একটা ক্লায়েন্টের সাথে ডিল থেকে বাদ দিয়েছে। পুরো অফিসের স্টাফদের সামনে রাহুলের কাছে সরি বলতে বলেছে। বুঝলাম। ওই রাহুল নামের ছেলেটা যতদিন অফিসে থাকবে আমাদের প্ল্যান সফল হবে না। সিরাজ খান একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, নেহা আমাদের হাতের বাইরে চলে গেছে, এখন ওর লাগাম টেনে ধরতে হবে। আমরা এখন নেহার বাবার কাছে যাব, তার এমন মগজদুলাই করব যে তাকে বুঝাবো এই রাহুল নামের ছেলেটা শুধু তার মেয়ের জন্য হুমকি নয়, তার সমস্ত সম্পত্তির জন্য হুমকি। তাই তাকে দ্রুত সরাতে হবে। আর নিশ্চয়ই আমার বন্ধু আমার কথা বিশ্বাস করবে।
ওদিকে ইমন অফিস ছেড়ে বেরিয়ে যাওয়ার পর নিহার রাগ কমেনি। সে জানে ইমন কেমন, অবশ্যই সে এর প্রতিশোধ নেবে এবং রাহুলের ক্ষতি করার জন্য আরো কোনো বড় ষড়যন্ত্র করবে। তবে এখন সে এসব নিয়ে ভাবতে চায় না। সে কেবিনে গিয়ে রাহুলকে নিজের কেবিনে ডাকলো। রাহুল কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও উঠে নিহার কেবিনে গেল। নিহা তাকে বসতে ইশারা করলো। রাহুল বসতেই নিহা হালকা হাসার চেষ্টা করে বলল, রাহুল, তুমি ইমনের কথায় কিছু মনে করো না। ওর কথার পাত্তা দেওয়ার দরকার নেই। নিজের কাজে মনোযোগ দাও। আমি ওকে অনেক আগেই বের করে দিতাম, কিন্তু কি করব, বাবার ছোটবেলার বন্ধুর ছেলে, বাবা নিজে ওকে চাকরি দিয়েছে, তাই আমি চাইলেও ওকে বের করতে পারছি না। কিন্তু ম্যাম, উনি তো চলে গেলেন রাগ করে। পাগল হয়েছো? ওকে তুমি চেনো না। দেখবে কাল সকালেই হয়তো অফিসে এসে হাজির। ওর কথা বাদ দাও, তুমি ওর কথায় কষ্ট পেও না। আমি কিছু মনে করিনি ম্যাম, আমি শুধু কাজটা ঠিকভাবে করতে চেয়েছিলাম। নিয়া কিছু বলল না, শুধু রাহুলের দিকে তাকিয়ে রইল। তারপর সে হুট করে একটা ফাইল টেনে এনে রাহুলের সামনে রাখলো। এই ফাইলটা আপডেট করো, আমার সামনে বসে কাজ করো, যেন আমি একবার দেখে নিতে পারি। রাহুল মাথা নাড়িয়ে সম্মতি দিল এবং নিহার সামনে বসে ফাইল আপডেট করতে লাগলো। রাহুল কাজ করছিল, কিন্তু নিহার চোখে এক মুহূর্তের জন্য তার উপর থেকে সরছিল না। সে অনুভব করছিল রাহুলের কাছে থাকলে তার মধ্যে একটা অজানা প্রশান্তি কাজ করে। নিহার খুব ইচ্ছে হলো রাহুলকে কাছ থেকে দেখার, খুব কাছ থেকে, কিন্তু সেটা কিভাবে? হঠাৎ করে নিহা নাটক শুরু করলো। সে চোখে হাত দিল এবং ব্যথার ভান করে মুখ কুঁচকে ফেললো। উফ রাহুল, দেখো তো আমার চোখে কিছু একটা ঢুকে গেছে। রাহুল দ্রুত তাকালো নিহার দিকে। নিহা ব্যাপারটা আরো রিয়েলিস্টিক করার জন্য প্রায় কান্নাই করে দিল। রাহুল চিন্তিত গলায় উঠে দাঁড়িয়ে বলল, ম্যাম, সব ঠিক আছে? আমি ডাক্তার ডাকবো? না, দরকার নেই। এক কাজ করো, আমার চোখে ফু দাও, তাহলে ঠিক হয়ে যাবে। রাহুল একটু দ্বিধায় পড়ে গেল, কিন্তু সরল মনে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সে ধীরে ধীরে নিহার দিকে এগিয়ে গেল। তারপর সে হালকা করে নিহার চোখে ফু দিতে লাগলো। নিহার নিঃশ্বাস আটকে আসছিল। সে এত কাছ থেকে প্রথমবার রাহুলকে ফিল করছিল। এটা একদমই তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। ঠিক তখনই নিহা নিজেকে আর আটকে রাখতে পারল না। সে হুট করে রাহুলকে টেনে নিজের কাছে এনে দুই ঠোঁট চেপে ধরে কিস করলো। রাহুল তো হতবাক, তার পুরো শরীর জমে গেল। সে এক মুহূর্তের জন্য বুঝতে পারল না কি হচ্ছে। নিহার ঠোঁট তার ঠোঁটের উপরে ছিল। কয়েক সেকেন্ড পর রাহুল এখন পুরো বিষয়টা উপলব্ধি করলো। সঙ্গে সঙ্গে নিহাকে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে নিল। নিহা এখনো নিঃশব্দ চোখে তার দিকে তাকিয়ে আছে। রাহুল চোখ বড় বড় করে তাকিয়ে রইল নিহার দিকে। ম্যাম, আপনি এটা কি করলেন? নিহা তখন নিজেও হতবাক। এতক্ষণে যেন সে হুঁশ ফিরল। তার মনে হলো সে কিছু একটা বাড়াবাড়ি করে ফেলেছে। সে নিচের দিকে তাকিয়ে নিঃশ্বাস নিল। তারপর আস্তে করে বলল, আমি সরি রাহুল। কিন্তু রাহুল কিছু না বলেই দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল। রাহুলকে বেরিয়ে যেতে দেখে নিয়া চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেল। তার হৃদস্পন্দন এত জোরে চলছিল যে এখনই জান বের হয়ে যাবে। রাহুল নিজের কেবিনে গিয়ে মাথায় হাত দিয়ে চেয়ারে বসে পড়ল। এই নিহাকে তার বড্ড অচেনা লাগছে। নিহা এটা তার সাথে কিভাবে করতে পারলো? ওদিকে ইমন তার বাবা সিরাজ সাহেবের সাথে নিহারের বাড়িতে গেল। নিহার বাবা রায়হান কবির তখন ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। সিরাজ খান এবং ইমনকে ভেতরে ঢুকতে দেখে তিনি উঠে হাসি মুখে বললেন, আরে সিরাজ, তুই এখানে? তুই আসবি, আগে বলবি না? সিরাজ খান দীর্ঘশ্বাস ফেলে বলার পর গম্ভীর স্বরে রায়হান কবিরকে উদ্দেশ্য করে বললেন, আমি কি জানতাম এরকম একটা বিষয়ের জন্য তোর বাসায় আসতে হবে? মানে তুই ঠিক কি বলতে চাইছিস? আমি বুঝতে পারছি না, একটু খুলে বল। কি আর বলবো, তোর মেয়ে অফিসটাকে একটা খেলার মাঠ বানিয়েছে, যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে। রায়হান কবির একটু অবাক হলেন। ওনার নিজের মেয়ের উপরে যথেষ্ট ভরসা আছে, তাই একটু গম্ভীর কণ্ঠে বললেন, সিরাজ, আমি সত্যি এখনো কিছু বুঝতে পারছি না, খুলে বলতো। তখন ইমন পাশ থেকে উত্তেজিত গলায় বলল, আঙ্কেল, আজ অফিসে আমাকে সবার সামনে অপমান করা হয়েছে। শুধু অপমান না, আমাকে আমার নিজের প্রেজেন্টেশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একটা নতুন ছেলে এসে আমার জায়গায় বসে গেছে। রায়হান কবির গম্ভীর হয়ে তাকালেন ইমনের দিকে। ইমন আবারও বলল, আঙ্কেল, আমি এই অফিসে আপনার কথায় চাকরি করছি এতদিন থেকে, কিন্তু আজ কয়দিন হলো নেহা আমার সাথে খুব বাজে ব্যবহার করছে। একটা নতুন ছেলেকে নিজের বিয়ে বানিয়েছে, আর অফিসের সব গুরুত্বপূর্ণ ডিল ওই ছেলেটাকে দিয়েই করাচ্ছে। কে সেই ছেলে?
আরে সাধারণ একটা কর্মচারী, নাম তার রাহুল। রায়হান কবির কিছুক্ষণ চুপচাপ তাদের দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীর গলায় বললেন, শোনো, আমি আমার মেয়ে নিহাকে খুব ভালো করে চিনি। সে অযথা কাউকে প্রাধান্য দেয় না। নিশ্চয়ই রাহুলের কোনো যোগ্যতা আছে বলেই সে ওকে সামনে এনেছে। রায়হান কবির কথাটা বলে থামতে পারেনি। ইমন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো, আঙ্কেল, আপনি ভুল করছেন। এই ছেলেটার জন্য চৌধুরী গ্রুপের মতন বড় কোম্পানির ডিল বাতিল করা হয়েছে। আপনি কি জানেন এই ডিল বাতিল হওয়ার কারণে কত বড় ক্ষতি হয়ে গেল? রায়হান কবির চুপচাপ চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবলেন, তারপর আবার গম্ভীর গলায় বললেন, আমি এই বিদেশি কোম্পানির সাথে ওর প্রেজেন্টেশনটা দেখতে চাই। যদি রাহুল সত্যিই ভুল করে থাকে তাহলে আমি ওকে অফিস থেকে বের করে দেব, কিন্তু যদি ওর সবকিছু ঠিক থাকে তাহলে আমি ওকে প্রমোশন দেব। সিরাজ খান তখন কিছুটা হতাশ হয়ে বললেন, তুই তার উপর এত বিশ্বাস করছিস কেন বন্ধু? রায়হান কবির মৃদু হাসলেন, এরপর সোফায় হেলান দিয়ে বললেন, আমি আমার মেয়ের বিচার বুদ্ধির উপর বিশ্বাস করি। তবুও তোমাদের কথা শোনার পর আমি নিজে যাচাই না করে কিছু বলবো না। ইমন ভেতরে ভেতরে চলতে লাগলো। তার মনে হচ্ছিল সবকিছু রাহুলের পক্ষে চলে যাচ্ছে, কিন্তু সে কিছু বলার সাহস পেল না। সে ভেতরে ভেতরে প্রতিজ্ঞা করলো কিছুতেই রাহুলকে এখানে টিকতে দিবে না। পরদিন আরকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বিলাসবহুল কনফারেন্স রুমে এক গুরুত্বপূর্ণ মিটিং শুরু হলো। বিদেশি ক্লায়েন্টদের বিশাল টিম এসে বসেছে। তাদের সামনে রয়েছে রায়হান কবির, নিহা, ইমন এবং অফিসের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। তবে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি রাহুলকেই মনে হচ্ছে। সে একদম নিখুঁত পোশাক পরে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়িয়ে প্রেজেন্টেশন শুরু করলো। তার গলার স্বর দৃঢ়, চোখে আত্মবিশ্বাস ভর্তি। নিহা রাহুলের দিকে তাকিয়ে মৃদু হাসছিল। রাহুলের সৌন্দর্য তাকে প্রতিদিনই নতুন করে মুগ্ধ করে, তবে আজকে সেটা মাত্রা যেন কয়েক গুণ বেড়ে গেল। রাহুল প্রজেক্টের সামনে দাঁড়িয়ে বলল, স্যার, আমাদের কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে নতুন প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা। আমরা এমন কিছু পদক্ষেপ নিতে যাচ্ছি যা এই বাজারে আমাদের এক ধাপ এগিয়ে রাখবে। তখন সেখানে উপস্থিত একজন বিদেশি কর্মকর্তা বললেন, দ্যাটস গুড, বাট কিভাবে আপনারা অন্যদের থেকে আলাদা হবেন? স্যার, আমরা এখন থেকে শুধু প্রোডাক্টের কোয়ালিটির উপর নজর দিব না, বরং এর দামের উপরও চোখ রাখব। আমাদের লক্ষ্য হচ্ছে একদম মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়া। আমরা বিশ্বাস করি অধিক প্রফিটের থেকে অধিক সেলের উপর। আমার বিশ্বাস যখন সেল বেড়ে যাবে তখন কম প্রফিটটাও আমাদের লাভের মুখ দেখাবে, সঙ্গে কোম্পানির নামটাও মানুষের মুখে মুখে চলে আসবে। গ্রেট আইডিয়া, ইয়াং ম্যান। তবে আমার মনে হয় আপনি মার্কেটে এর প্রভাব সম্পর্কে বিস্তারিত বললে আমরা আরো একটু সাহস নিয়ে এগোতে পারবো। এরপর রাহুল তাদের প্রতিটি প্রশ্নের যথাযথ উত্তরও দিল। প্রেজেন্টেশন চলতে থাকলো। প্রতিটি তথ্য পরিষ্কার, গোছানো এবং অত্যন্ত পেশাদারিত্ব নিয়ে তুলে ধরলো সবার সামনে। যে কেউ এটা দেখে বুঝতে পারবে সে বেশ প্রস্তুতি নিয়েই এখানে এসেছে। সবকিছু শুনে ক্লায়েন্টরা একে একে মাথা নাড়ালো। একজন বিদেশি প্রতিনিধি মুগ্ধ হয়ে রায়হান কবিরকে উদ্দেশ্য করে বলল, মিস্টার কবির, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রেজেন্টেশন you are seen in a long time. Your employee is truly brilliant. অন্য একজন বলল, ইয়েস, উই আর ইমপ্রেসড। আমরা প্রস্তুত ডিলটা সাইন করার জন্য। এই কথা শুনে সবার মুখ উজ্জ্বল হয়ে উঠল। ইমন হতবাক হয়ে তাকিয়ে থাকলো রাহুলের দিকে, কিন্তু সবচেয়ে অবাক হলেন রায়হান কবির। তিনি ভাবতেও পারেনি রাহুল এত চমৎকারভাবে একটা আন্তর্জাতিক প্রেজেন্টেশন পরিচালনা করতে পারবে। তখন একজন বিদেশি নারী ক্লায়েন্ট হাসি মুখে বলল, মিস্টার কবির, উই ওয়ান্ট হিম ফর আওয়ার কোম্পানি। আপনারা যদি ওনাকে আমাদের কোম্পানিতে চাকরির সুযোগ দেন, আমার বিশ্বাস উনি আরও নিজেকে তৈরি করতে পারবেন। হ্যাঁ, এখনো অনেক জায়গায় ইমপ্রুভমেন্ট প্রয়োজন, তবে আমার ধারণা ওনার মধ্যে সেই পোটেনশিয়াল আছে। এই কথা শুনে নিহা চেয়ারে একটু সোজা হয়ে বসলো। মেয়েটির কথা যেন তার বিন্দুমাত্র পছন্দ হলো না, তাই একটু সিরিয়াস ফেস নিয়ে বলল, দেখুন, কেউ ইচ্ছে করে হাতের লক্ষ্মী পায়ে ঠেলে না মিস। রাহুল আমাদের কোম্পানির থেকে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছে। আমার বিশ্বাস সে আমাদের ছেড়ে যেতে চাইবে না, আর আমরাও তাকে হারাতে চাই না। তাই আমরা ডিলটার ব্যাপারে কথা বললেই ভালো হয়। মেয়েটা চুপ হয়ে গেল।
এই কথোপকথনের মধ্যে ডিল ফাইনাল হয়ে গেল। রায়হান কবিরের আর কে গ্রুপে অফ ইন্ডাস্ট্রির জন্য এটা একটা বিশাল সফলতা। নিহা তখন সবার সামনে ঘোষণা দিল এই ডিলটার শুরু থেকে সব রাহুলই দেখবে। সবাই চলে যাওয়ার পর রায়হান কবির অফিসের করিডোরে তার মেয়েকে ডেকে বললেন, নিহা, তোমার সাথে কিছু কথা আছে। নিহা বুঝতে পারল বাবা এখন সিরিয়াস মোডে আছেন, তাই রায়হান কবিরকে নিয়ে তার কেবিনে গেল। কেবিনে ঢোকার পর তিনি গম্ভীর স্বরে বললেন, ইমন আর সিরাজ যা বলেছিল সেটা ঠিকই বলেছিল। তুমি একজন সাধারণ কর্মচারীর উপর বেশি ভরসা করছো। নিহা শান্তভাবে বলল, বাবা, আমি জানি আমি কি করছি, আর রাহুল তো আজ সবার সামনেই তার যোগ্যতার প্রমাণ দিল। রায়হান কবির একটু গম্ভীর হয়ে বললেন, আমি মানছি তার সেই যোগ্যতা আছে, আর ডিলটা আমরা তার জন্যই পেয়েছি। কিন্তু তুমি কি শুধু যোগ্যতার কারণেই ওর প্রতি এতটা কেয়ার দেখাচ্ছ, নাকি অন্য কোনো কারণ আছে? নিয়া এবার মুহূর্তের মধ্যেই চুপ করে গেল। তারপর সেই গভীর শ্বাস নিয়ে রায়হান কবিরের চোখে চোখ রেখে বললেন, বাবা, আমি জানি তুমি আমার চোখ দেখলেই সব বুঝে যাও, আর সেটা বুঝতে পেরেছো বলেই রাহুল এত কিছু করার পরেও আমাকে এভাবে বলছো। হ্যাঁ, রাহুলের সততা, তার বুদ্ধিমত্তা আর তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেছি। আমি চাই রাহুলকে বিয়ে করতে। রায়হান কবির চমকে গেলেন। তিনি কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে রইলেন, কিন্তু নিহার সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। রায়হান কবির তখন ধীরে ধীরে বললেন, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তোমার অফিসের একজন সাধারণ কর্মচারীকে বিয়ে করতে চাও? বাবা, আমার কাছে মালিক কর্মচারী কোনো ব্যাপার না। যার যোগ্যতা আছে, যার কাছে আমি ভালো থাকবো, তাকে আমি বিয়ে করব। সবচেয়ে বড় কথা, আমি তাকে ভালোবেসে ফেলেছি। রায়হান কবির এবার মেয়ের চোখে গভীর দৃষ্টিতে তাকালেন। নিহার চোখে মুখে তখন সিরিয়াসনেস ফুটে উঠেছে। তার বাবা তখন সেটা দেখে হাসলেন। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তুমি যদি ওকে নিয়ে এতটাই নিশ্চিত হও তাহলে আমি আপত্তি করব না। তবে এত বড় সিদ্ধান্ত নেয়ার আগে রাহুলকে একটু সময় দাও। এখনো তার অনেক ইমপ্রুভমেন্ট দরকার। তার চেহারা দেখছো, এখনো টি শার্ট পরলে বাচ্চা দেখাবে। সময় দাও, ও তো আর পালিয়ে যাচ্ছে না। নিহা তার বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল। সে জানতো তার বাবা কোনোদিন তার পছন্দকে অসম্মান করবে না। রায়হান কবিরও মেয়েকে জড়িয়ে ধরলেন। তিনি জানেন তার মেয়ে কখনোই ভুল পথে যাবে না। আর ইমনের লাস্ট কয়েকদিনের ব্যবহারের রিপোর্টও তিনি পেয়েছিলেন, কিন্তু বন্ধুর মুখের দিকে তাকিয়ে রাজি ছিলেন নিহাকে ইমনের সাথে বিয়ে দিতে। কিন্তু এখন যখন নিহাই ইমনকে রিজেক্ট করেছে, তখন তিনি আর জোর কাটাতে চান না। এদিকে অফিসে বড় ডিল সাইনের জন্য সবাইকে বোনাস দেওয়া হলো। স্টাফদের মধ্যে খুশির আমেজ ছড়িয়ে পড়ল। কিন্তু এই খুশির মুহূর্তেই ইমন ভেতর ভেতর জ্বলতে লাগলো। সে বুঝতে পারলো রাহুল শুধু অফিসের সেরা এমপ্লয়ি হয়নি, এখন সে নিহার জীবনের বিশেষ জায়গাও নিতে শুরু করেছে। পরদিন সকালে ইমন ও তার বাবা নিহাদের বাসায় আবারও এলেন। রায়হান কবির তখন নিজের রুমেই বসেছিলেন। বন্ধু কবির, আমি আজ একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। রায়হান কবির শান্ত গলায় বললেন, বলো বন্ধু, শুনছি। কিন্তু কথাটা সিরাজ খান শুরু না করে ইমন শুরু করলো। সে রায়হান কবিরকে উদ্দেশ্য করে বললেন, আঙ্কেল, রাহুলকে আপনারা অযথা বড় দায়িত্ব দিয়ে কোম্পানিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। সে একটা নতুন ছেলে। হ্যাঁ, মানছি তার কাজ অনেক ভালো, তাই বলে এতটা ভরসা করা ঠিক হচ্ছে না। ইমন সফলতার মূল্যায়ন আমি করি। রাহুল তার যোগ্যতার প্রমাণ দিয়েছে, যেটা তুমি এত বছরেও পারোনি। তাই সে এই জায়গাটায় এসেছে। তোমরা তার যোগ্যতাকে স্বীকার না করে তাকে হিংসা করছো, এটা ঠিক নয়। সিরাজ খান এবার রাগান্বিত স্বরে বললেন, তুই কি বুঝতে পারছিস তুই কি ভুল করছিস? একটা নতুন ছেলেকে এত বড় দায়িত্ব দিয়েছিস। নিজের বিশ্বস্ত লোক এদের সরিয়ে দিচ্ছ। রায়হান কবির এবার একটু কঠোর হলেন। কিছুটা কড়া গলায় বন্ধুকে উদ্দেশ্য করে বললেন, আমি আমার সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করি না সিরাজ। আমি জানি আমার মেয়ে কার উপর আস্থা রেখেছে, আর আমি তার সিদ্ধান্তকে সম্মান করি। এবার সিরাজ খান বুঝলেন বিষয়টা হাত থেকে বেরিয়ে গেছে, তাই তিনি সরাসরি আসল প্রসঙ্গে এলেন। ঠিক আছে, সব বাদ দাও, আমি যাচ্ছি নেহা। আর ইমনের বিয়ের একটা তারিখ ঠিক করতে বেশ কয়েকদিন তো হলো। দুজন পড়ালেখা শেষ করেছে, এখন দুজনে স্ট্যাবলিশ। এই কথা শুনেই রায়হান কবিরের মুখ শক্ত হয়ে গেল। তিনি বন্ধুকে উদ্দেশ্য করে ধীরে ধীরে বললেন, সরি বন্ধু, তোমাকে দেওয়া কথা আমি রাখতে পারলাম না। নেহা ইতিমধ্যেই আমাকে জানিয়েছে সে রাহুলকে পছন্দ করে, এবং আমি আমার মেয়ের সিদ্ধান্তের উপর কোনো চাপ দিতে চাই না।
রায়হান কবিরের এই আকস্মিক কথা শুনে ইমনের মুখ কেমন জানি ফ্যাকাশে হয়ে গেল। আর সিরাজ খান রাগে লাল হয়ে উঠলেন। তিনি চেয়ার ঠেলে উঠে দাঁড়ালেন, রাগী গলায় বললেন, তুমি খুব বড় ভুল করছো বন্ধু কবির। তুমি তোমার মেয়ের ভালো মন্দ বোঝার চেষ্টা করছো না। সাধারণ একজন কর্মচারীর জন্য তুমি আমাদের সম্পর্ক নষ্ট করছো। তোমরা বাবা মেয়ে পাগল হয়ে গেছো, জাস্ট পাগল হয়ে গেছো। রায়হান কবির চমকালেন না। তিনি জানতেন এটাই বলবে, তাই তিনি শান্তভাবে বললেন, আমি যা করি ভেবে চিন্তেই করি সিরাজ। তাই আমার মনে হয় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা দরকার। ইমন যথেষ্ট সুদর্শন আর শিক্ষিত, তার জন্য ভালো মেয়ে হাতের কাছেই পেয়ে যাব। আমার ছেলেকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, চললাম আমি। বলেই সিরাজ খান আর এক মুহূর্ত সেখানে থাকলেন না। তিনি ইমনকে সঙ্গে নিয়ে রেগে রায়হান কবিরের বাসা থেকে বেরিয়ে গেলেন। বাসায় ফেরার পরপরই সিরাজ খান ভীষণ ইমনকে বকাবকি শুরু করলেন। অকর্মার ডে কি একটা! এতদিন থেকে তুই অফিসে আসিস, অথচ তুই নেহাকে ইমপ্রেস করতে পারলে না, আর দুদিনের একটা ছেলে এসে বিয়ে করে নিচ্ছে। বাবা, আমি চেষ্টা করেছিলাম, নেহা আমাকে আস্তে আস্তে ভরসা করতে শুরু করেছিল, কিন্তু এই রাহুল আমাদের সব প্ল্যান ভেস্তে দিয়েছে। তাহলে রাহুলকে সরাও, এখনই কোনো ব্যবস্থা নাও। পথের কাটা আসলেই সেটাকে সরিয়ে ফেলতে হয়। কিন্তু কিভাবে বাবা? সিরাজ খান এবার একটা দ্রুত হাসি দিলেন, এরপর হাঁটতে হাঁটতে বললেন, গতকাল ডিল সাইন করার পর কি সিদ্ধান্ত হয়েছে? নেহা সিঙ্গাপুর যাবে নতুন ক্লায়েন্টদের সাথে দেখা করার জন্য। হ্যাঁ, ও আগামী শনিবার রওনা দিবে শুনলাম। তখন ওই আমাদের সুযোগ রাহুলকে দেয়ার। তখন ওই কাজটা সমাপ্ত করতে হবে, একটু এদিক ওদিক করবে না, বললাম মনে রেখো। তখন সিরাজ খান ইমনকে কিভাবে কি করতে হবে সব বুঝিয়ে দিলেন। ইমন এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর তার বাবাকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে বাবা, এবার আমি রাহুলের খেলা শেষ করবই। দেখতে দেখতে সময় চলে গেল। আজ নিহা সিঙ্গাপুর যাবে, তাই রাহুল তাকে এয়ারপোর্টে দিতে এসেছে। নিহা ভিতরে ঢোকার আগেই হঠাৎ রাহুলের হাত ধরে বলল, রাহুল, আমি তো থাকবো না কয়েকদিন, তুমি অফিস ঠিক মতো দেখাশোনা করবে। ইমনের উপর আমার ভরসা নেই। ওকে ম্যাম, আপনি চিন্তা করবেন না। আরেকটা কথা, ওই লিজা, রিমা, আরেকটা মেয়ে কি যেন নাম? সামিয়া। বাহ, মেয়েদের নামও দেখি আজকাল খুব ভালো মনে রাখা শুরু করেছো। সরি ম্যাম, একসাথে কাজ করি তাই জানা হয়েছিল। একসাথে কোথাও কাজ করো? তুমি আমার সাথে কাজ করো, এটা মাথায় রাখবে। আর আমি কিন্তু এসে রিপোর্ট নিব। যদি কোনো মেয়ের সাথে আলগা পিরিয়ড দেখাও তাহলে ফল ভালো হবে না। ওকে ম্যাম। ওকে ম্যাম মানে কি? কথাটা বুঝেছো তো? আমি কিন্তু প্রতিদিন কল করে খোঁজ নিব। এখন গেলাম, গুড বাই। বলেই নিহা ভেতরে চলে গেল। রাহুলও তার বাসার দিকে রওনা দিল। আজ বোনকে নিয়ে একটু ঘুরতে যেতে হবে, অনেকদিন থেকে বায়না করছে ও। ওদিকে নিহা সিঙ্গাপুর যাওয়ার পরদিনই ইমন অফিসের দায়িত্ব পেয়ে গেল। এটা স্বাভাবিক, কারণ অফিসের চেয়ারম্যান না থাকলে সব দায়িত্ব ম্যানেজারের হাতেই যায়। কিন্তু রাহুল কিছুটা অবাক হচ্ছিল, কারণ ইমন দায়িত্ব পাওয়ার পর থেকেই অফিসের কিছু কর্মচারী অদ্ভুতভাবে তার দিকে তাকাচ্ছে। কিছুজন চাপা হাসিও হাসছে। একজন তো বলেই ফেললো, ম্যাম তোমাকে এত বিশ্বাস করে কিন্তু দায়িত্ব দিয়ে গেল ইমন স্যারের হাতে, এটা মানা যায় নাকি? রাহুল বেশ বিরক্ত হলো বিষয়টাতে, কারণ এরা হয়তো আসেই অন্যদের পিছনে লাগার জন্য। সে এসবে মাথা না ঘামিয়ে নিজের কাজ করতে লাগলো। কিন্তু সমস্যা বাঁধলো নিয়া সিঙ্গাপুর যাওয়ার তৃতীয় দিন সকালে। রাহুল অফিসে ঢুকতেই দেখতে পেল ভেতরে ভীষণ হইচই হচ্ছে। কর্মচারীদের মধ্যে ফিসফিস করে আলোচনা চলছে, কয়েকজন উত্তেজিতভাবে ছোটাছুটিও করছে। রাহুল এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, অফিসে কি হয়েছে? সবাই এত অস্থির কেন? তুমি শোনোনি অফিসের মেইন অ্যাকাউন্ট থেকে 50 লাখ টাকা গায়েব? কি বলছো? এটা কিভাবে সম্ভব? বলে রাহুল ভিতরে গেল। সবাই মিলে অনেক চেষ্টা করেও ব্যর্থ কারণ হিসাবে কোনো সমস্যা নেই, টাকাটা সত্যি গায়েব। সব স্টাফদের তল্লাশি করা হলো, কিন্তু কারোর কাছেই নেই। আর স্বাভাবিকভাবেই কেউ এত টাকা ক্যাশ করাতে পারবে না। এভাবে দুপুর হয়ে গেল। ইমন বাইরে গিয়েছিল, আসার পর সব স্টাফকে কমন রুমে নিয়ে এসে গভীর গলায় বলেন, আমরা সব স্টাফদের ব্যাংক হিসেব বের করেছি, টাকাটা কার অ্যাকাউন্টে গেছে জানো? সবাই নীরব হয়ে গেল। ইমন এবার ধীরে ধীরে রাহুলের দিকে তাকিয়ে বললেন, দ্য গ্রেট মিস্টার রাহুল, টাকাটা তোমার অ্যাকাউন্টে গেছে। রাহুল মাথায় যেন বাজ পড়ল। সে এইসব ব্যাপারে বিন্দুমাত্র কিছু জানে না। কথাটা শুনেই সে অবাক হয়ে বলল, কি? এটা কিভাবে সম্ভব স্যার? আমি তো কখনো। ইমন রাহুলকে কিছু বলতে না দিয়ে ব্যাংকের স্টেটমেন্ট দেখিয়ে বলল, দেখো, এখানে স্পষ্ট লেখা আছে টাকাটা সরাসরি তোমার অ্যাকাউন্টে গেছে।
তুমি কি বলতে চাও ব্যাংক মিথ্যা বলছে? আর এই কথা আমরা সবাই জানি যে নিহা আর আমি ছাড়া এই অফিসে একমাত্র তুমি আছো, যে অফিসের সব টাকা পয়সার হিসাব, অ্যাকাউন্ট ইনফরমেশন সব তোমার কাছে আছে। রাহুল হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। কর্মচারীদের মধ্যে শোরগোল শুরু হলো। সুযোগ পেয়ে সবাই খোঁচা দিতে শুরু করলো। আরে এতদিন ধরে ভাবছিলাম ছেলেটা সৎ, কিন্তু শেষ পর্যন্ত চোর বের হলো। ধুর ম্যাম, একটু বেশি বিশ্বাস করেছিল, তাই সুযোগ পেয়ে হিসাবে গরমিল করে কোম্পানির টাকা মেরে খাচ্ছিল। রাহুল এসব আর নিতে পারছিল না। সে তখন সবার সামনে হাত জোর করে বলল, প্লিজ বিশ্বাস করুন, আমি এই কাজ করিনি। আমি টাকাটার সম্পর্কে আমি কিছুই জানি না। কিন্তু কেউ তার কথা শুনল না। ইমন এবার হঠাৎই রাগ দেখিয়ে রাহুলের কলার চেপে ধরল। তুই একটা টাকা চোর, এত বড় বিশ্বাসঘাতকতা করলি? আমরা তোকে বিশ্বাস করেছিলাম। নিহা তো অফিসের সবকিছু তোর হাতে দিয়েছিল, আর তুই এভাবে এর প্রতিদান দিলি? রাহুল কিছু বলার আগেই ইমন তাকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল। সুযোগ পেয়ে রাহুলকে হিংসা করে এমন কিছু কর্মচারীও ইমনের পক্ষে যোগ দিল। তারা সবাই মিলে রাহুলকে মারতে শুরু করলো। রাহুল কাতর হয়ে বলল, প্লিজ আমাকে বিশ্বাস করুন, আমি এই কাজ করিনি। কিন্তু কেউ বিশ্বাস করলো না। বরং ইমনকে আরো উস্কে দিয়ে একজন বলল, স্যার, এমন চোরদেরকে অফিসে রাখা উচিত না, এদেরকে অফিস থেকে বের করে দেন। ইমন সেটাই করলো। রায়হান কবিরকে ডেকে আনা হলো অফিসে। তিনি এসে দেখলেন রাহুল মাটিতে পড়ে আছে, মুখে আঘাতের দাগ, জামা কাপড় ছেঁড়া। তিনি গম্ভীর গলায় বললেন, ইমন, কি হয়েছে এখানে? আঙ্কেল, আমরা খুব দুঃখিত, কিন্তু আপনার মেয়ে এই ছেলেকে অন্ধবিশ্বাস করেছিল, সেই সুযোগে ও চুরি করেছে। দেখুন ব্যাংক স্টেটমেন্ট, নিহা ওকে কোম্পানির অ্যাকাউন্টে সবকিছু দিয়ে দিয়েছিল, আর সে হিসেবে গরমিল করে নিজের অ্যাকাউন্টে 50 লাখ টাকা ট্রান্সফার করেছে। রায়হান কবির সন্দেহ নিয়ে স্টেটমেন্ট চেক করলেন। সত্যি দেখা গেল রাহুলের অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা গেছে। তিনি চুপ হয়ে গেলেন। রাহুল তখন অসহায় গলায় বলল, স্যার, আমি এই কাজ করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। কিন্তু রায়হান কবির কিছু বললেন না। তিনি কিছুক্ষণ ভাবলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, এত বড় অন্যায়ের জন্য এই অফিসে তোমার জায়গা নেই রাহুল। বের হয়ে যাও এখান থেকে। তোমাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হলো। আমি চাইলেই তোমাকে পুলিশে দিতে পারতাম, কিন্তু নিহার কথা ভেবে দিলাম না। এই কথা বলেই তিনি অফিস থেকে চলে গেলেন। রাহুল ভেতর থেকে একদমই ভেঙে পড়েছে। কিছুক্ষণের জন্য চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর মাথা নিচু করে ধীরে ধীরে অফিস থেকে বেরিয়ে গেল। রাহুল মার খেয়ে অপমানিত হয়ে চোখে জল নিয়ে বাসায় ফিরল। দরজা খুলে তার মা অবাক হয়ে ছেলের এমন অবস্থা দেখে এগিয়ে এলেন। রাহুল, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? এই চোটগুলো কিভাবে লাগলো? রাহুল আর নিজেকে ধরে রাখতে পারল না। সে মায়ের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তার মা অবাক হয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। রাহুল কাঁদতে কাঁদতে বলল, মা, আমি চোর না, আমি কিছু করিনি, তবু আমাকে চোর বানিয়ে অফিস থেকে বের করে দিল। রাহুলের মা ধীরে ধীরে রাহুলের মুখ তুলে ধরলেন। ছেলের কান্না দেখে তার চোখও ভিজে গেছে। রাহুল তখন তার মাকে শুরু থেকে সবকিছু খুলে বলল। সব শুনে রাহুলের মা তাকে বললেন, বাবা, আমি তোকে বিশ্বাস করি, তুই কখনো কারো টাকা নিতে পারিস না। আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ সত্যিবাদীদের পাশে থাকেন। একদিন সব সত্যি প্রকাশ পাবে, শুধু ধৈর্য ধর। রাহুলের মায়ের বুকে মাথা রেখে কাঁদতে লাগলেন। এরপর দিন থেকে প্রতিটা দিন যেন তার জন্য বিষের মতো হয়ে গেল। সে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছিল না। এক সপ্তাহ থাকার কথা থাকলেও 10 দিন পর নিহাজ সিঙ্গাপুর থেকে ফিরে এলো। সে অনেক ক্লান্ত ছিল, কিন্তু এক্সট্রা এই 3 দিন থাকার মূল কারণ হলো কিছু শপিং। সে রাহুলের জন্য নিজের পছন্দ মতো কিছু গিফট কিনলো। তার প্ল্যান ছিল ফিরেই রাহুল তার মনের কথা জানাবে। বাসায় আসার পর তার বাবার সাথে হাই হ্যালো ছাড়া তেমন কোনো কথাই হলো না। পরদিন অফিসে গিয়ে সে যা শুনলো তাতে তার শরীর হিম হয়ে গেল। নিয়া ধীরে ধীরে চেয়ারে বসলো। মাথার ভেতর যেন বিস্ফোরণ হচ্ছিল। রাহুল চুরি করেছে? অসম্ভব, এটা একটা ষড়যন্ত্র। যারা এসব করেছে তাদের আমি ছাড়বো না, শেষ করে ফেলবো ওদের। সে দ্রুত অফিস থেকে বেরিয়ে বাসায় চলে আসলো। ড্রয়িং রুমে রায়হান সাহেবকে না পেয়ে সোজা বাবার রুমে ঢুকলো। বাবা, এটা কি শুনলাম? রাহুল নাকি চুরি করেছে? রায়হান কবির একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি মেয়ের পাগলামো বুঝতে পারছেন, কিন্তু সত্যিটা তো তিনি অস্বীকার করতে পারবেন না। তাই গম্ভীর কণ্ঠে বললেন, হ্যাঁ, ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ী টাকাটা তার অ্যাকাউন্টেই গেছে। আমি বিশ্বাস করতে চাইনি, কিন্তু প্রমাণ তো সবার সামনে। বাবা, আমি জানি রাহুল এই কাজ করেনি। এটি ইমন আর তার বাবার ষড়যন্ত্র। রায়হান কবির বিরক্তি নিয়ে বলেন, সেটা তুমি কিভাবে প্রমাণ করবে? আর আমি বুঝি না, তুমি একজন সাধারণ কর্মচারীর জন্য এত কিছু কেন করছো?
নিহা শান্ত গলায় বলল, কারণ আমি তাকে বিশ্বাস করি। এর চেয়ে বড় কথা হলো আমি তাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। বলেই সে দ্রুত তার বাবার রুম থেকে বের হলো। সে কি করবে ভেবে উঠতে পারছিল না, পাগল পাগল লাগছিল নিজেকে। নিহা রাহুলের বাসায় ছুটে গেল। দরজায় নক করতেই রাহুলের মা দরজা খুলে দিলেন। নিহা ভিতরে ঢুকেই বলল, আন্টি, রাহুল কোথায়? ও বাসায় আছে, কিন্তু কেন? নিহা ভিতরে ঢুকতেই মলিন মুখে সোফায় বসে থাকা রাহুলকে দেখল। রাহুলের হাস্যোজ্জ্বল চেহারাটায় এমন অসহায়ত্ব দেখে নিহার বুকটা ফেটে যাচ্ছিল। নিহা রাহুলের সামনে গিয়ে বলল, রাহুল, আমি জানি এটা ষড়যন্ত্র, আর এর পেছনে যারা আছে তাদের কাউকে আমি ছাড়বো না। তুমি প্লিজ অফিসে ফিরে এসো। রাহুল ধীরে ধীরে নিহার দিকে তাকালো। নিহা অসহায় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। রাহুল তার মায়ের দিকে তাকালো। তার মা ইশারায় না করলেন। তাই রাহুল নিহাকে বলল, ম্যাম, আমি যতদিন না নির্দোষ প্রমাণিত হচ্ছি ততদিন সেই অফিসে যাব না। তখন পাশ থেকে রাহুলের মা কঠিন গলায় বললেন, আমার ছেলের উপর যেখানে এত বড় মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, সেখানে আমি ওকে আবার পাঠাবো না। তাই তুমি ফিরে যাও মা। নিহা অনেকভাবে বোঝাতে চাইল, কিন্তু কিছুতেই লাভ হলো না। সে মন খারাপ করে বাসায় ফিরে এলো। ওদিকে ইমন এবং তার বাবা নিজেদের কৌশল সফল হওয়ার আনন্দে আত্মহারা। সিরাজ খান খেতে বসে ছেলেকে উদ্দেশ্য করে বললেন, দেখেছিস, বললাম না নেহা সরে গেলে ওই ছেলেটাকে সরিয়ে ফেলবো। এখন সবকিছু আমাদের হয়ে যাবে। হ্যাঁ বাবা, এখন কোম্পানি একেবারে আমার নিয়ন্ত্রণে। নেহা হয়তো কিছুদিন মন খারাপ করবে, কিন্তু ওর কিছু করার ক্ষমতা নেই। আঙ্কেল নিজে রাহুলকে বের করে দিয়েছে। ওদিকে নিহা অদ্ভুত একটা কাণ্ড ঘটালো। সে এমন একটা ভাব করলো যেন কিছুই হয়নি। পরদিন থেকে স্বাভাবিক অফিস করা শুরু করলো। স্টাফরা সবাই অবাক তার কাজকর্মে। 2-3 দিন পর যখন বিষয়টা একটু ঠান্ডা হলো, তখন নিহা অফিসের সিসিটিভি ফুটেজ চেক করলো। নিহা এবার অফিসের বিশ্বস্ত পিয়ন জাকিরকে ডেকে পাঠালো। পিয়ন সামনে দাঁড়াতেই নিহা নরম কণ্ঠে বলল, জাকির ভাই, সত্যি করে বলুন, সেদিন সকালে কি ঘটেছিল? জাকির ইতস্তত করলো। তার ভয় হচ্ছিল, কিন্তু সে রাহুলকে ভীষণ পছন্দ করত। তাই সাহস করে বলল, ম্যাডাম, আমি কিছু বলতে চাইনি, কিন্তু যেহেতু আপনি জিজ্ঞেস করলেন, ইমন স্যার সেদিন খুব সকালে অফিসে এসেছিলেন। তারপর তিনি একা বসে কিছু কাগজপত্র দেখছিলেন। এরপর দুপুরের দিকে রাহুল স্যারের নামে গুজব ছড়িয়ে পড়ে। নিহা আগে থেকেই জানতো এটা ইমনের কারসাজি, তবে এবার সেটা পুরো নিশ্চিত হলো। নিহা প্ল্যান করলো রাহুলকে যেভাবে ফাঁসানো হয়েছে, নিহা ইমনকে হুবহু সেভাবেই ফাঁসাবে। তাই পরের দিন নিহা কৌশলে অফিসের ফান্ড থেকে ইমনের অ্যাকাউন্টে 1 কোটি টাকা ট্রান্সফার করলো। এছাড়া অফিসের নতুন যে ডিলটা সাইন হয়েছিল তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পিয়নের হাতে দিয়ে বলল, জাকির ভাই, আপনি দুপুরে লুকিয়ে ইমনের গাড়িতে এসব কাগজপত্র রেখে আসবেন। খবরদার কেউ যেন দেখতে না পায়। আচ্ছা ম্যাডাম। ঠিক দুপুরে খাওয়ার সময় যখন সবাই ক্যান্টিনে ছিল, জাকির নিঃশব্দে ইমনের গাড়িতে কাগজগুলো রেখে দিল। দুপুরের খাবার শেষে অফিসে ফিরে নিয়া হঠাৎ হইচই শুরু করলো। সবাই আবারও উপস্থিত মঞ্চ তৈরি নাটক শুরু হলো আবারও। নিহা রেগে বলল, আমার অ্যাকাউন্ট থেকে 1 কোটি টাকা কোথায় গেল? এছাড়া অফিসের নতুন ডিলের গুরুত্বপূর্ণ কাগজগুলো হারিয়ে গেছে। এই অল্প সময় এত কিছু কে করলো? ম্যাম, আমাদের সবার ব্যাংক অ্যাকাউন্ট, গাড়ি চেক করুন। আমার মনে হয় না চোর এত অল্প সময়ে জিনিসগুলো কোথায় লুকাতে পারবে। আর এখানে সকাল থেকে যারা ছিল সবাই উপস্থিত। তখন একে একে সবার অফিস ব্যাগ চেক করা হলো, কিন্তু কিছুই নেই। এরপর গ্যারেজে গিয়ে সবাই বাইক গাড়ি চেক করা হলো। ইমনের গাড়ি খোলার পর দেখা গেল সেখানেই ফাইলগুলো লুকানো ছিল। সবাই হতভম্ব হয়ে গেল। নিহা রেগে আগুন হয়ে ইমনের দিকে তাকালো। তুমি চুরি করেছো ইমন? আমার ভাবতেই লজ্জা লাগছে। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম। আমার তো ধারণা টাকাগুলো তুমিই নিয়েছো। না নিহা, বিশ্বাস করো, আমি এটা করিনি। কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে? এই অফিসে তো আমি এমন কাউকে দেখছি না। নিহা, বিশ্বাস করো, আমি জানি না এসব কি করে হলো। তুমি তো চুরি করোনি, তাই না? তাহলে রাহুলের বিরুদ্ধে সেদিন অপবাদ দেওয়া হলো। সেদিন সকালেই তুমি অফিসে এসেছিলে কেন? আমার তো মনে হয় ওই দিনও তুমিই সব করেছো। ইমন ভয় পেয়ে গেল। সে ঘামতে শুরু করলো। তা দেখে নিহা হুমকি দিয়ে বলল, ইমন, সত্যি বলো, না হলে এক্ষুনি পুলিশ ডাকবো। অবশেষে চাপে পড়ে ইমন স্বীকার করে নিল সে যে রাহুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। সে চিৎকার করে বলল, হ্যাঁ, আমি সব করেছি। আমি টাকাটা রাহুলের অ্যাকাউন্টে পাঠিয়েছিলাম। আমি চেয়েছিলাম ওকে অফিস থেকে সরিয়ে দিতে। সবাই হতবাক হয়ে গেল। নিহা তখন দ্রুত তার বাবা রাহুলকে অফিসে ডেকে পাঠালেন।
রাহুল যখন অফিসে এলো কর্মচারীরা লজ্জায় মাথা নিচু করে ফেলল। তখন কয়েকজন এগিয়ে গিয়ে বলল, আমরা ভুল বুঝছিলাম রাহুল, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। রাহুলের বিপরীতে শুধু মুচকি হাসছে। রায়হান কবির সব শুনে ভীষণ রেগে গেলেন। তিনি ইমনকে পুলিশের হাতে তুলে দিলেন। ইমন কাঁদতে কাঁদতে বলল, আঙ্কেল, আমাকে ক্ষমা করে দিন। আমি কোনোদিন এমন ভুল আর করব না। কিন্তু কেউ তার কথা শুনল না। এদিকে রাহুল চুপচাপ এক কোণে দাঁড়িয়েছিল। নিহা তখন তার কাছে গিয়ে বলল, দেখেছো, আমি বলেছিলাম না সত্য একদিন প্রকাশ হবেই। এখন তো অফিসে আসতে আর কোনো আপত্তি থাকার কথা না। রাহুলের চোখ ভিজে গেল। সে আস্তে করে বলল, ধন্যবাদ ম্যাম আমাকে বিশ্বাস করার জন্য। পরদিন থেকে রাহুল আবারও অফিসে আসা শুরু করলো। অফিস ছুটির পর নিহা রাহুলকে বলল, রাহুল, তুমি কি একটু সময় বের করতে পারবে? হ্যাঁ, কেন? চলো কোথাও একটা যাই। অফিস বাড়ি করতে করতে আর ভালো লাগছে না। রাহুল কিছু না বুঝেই নিহার সাথে বের হয়ে গেল। নিহা রাহুলকে নিয়ে একটা পার্কে গেল। সন্ধ্যার নরম বাতাস বইছিল, চারপাশে আলোর ঝলকানি, পাখিদের ঘরে ফেরার শব্দ। রাহুল অবাক হয়ে বলল, ম্যাম আমরা এখানে কেন এলাম? নিহা কিছুক্ষণ চুপ থেকে গভীর দৃষ্টিতে রাহুলের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে বলল, রাহুল, তুমি কি বোঝো না আমি তোমাকে ভালোবাসি? আমার তোমার প্রতি কেয়ার, তোমার জন্য চিন্তা, এসব কি একবারও তুমি লক্ষ্য করোনি? রাহুল হতবাক হয়ে গেল। এই ঠান্ডা পরিবেশেও তার কপাল বেয়ে যেন ঘাম ঝরে পড়ল। সে তোতলাতে তোতলাতে বলল, কি বলছেন আপনি? হ্যাঁ, অনেকদিন থেকেই তোমাকে ভালোবাসি। আমি জানি না ম্যাম, আপনি এটা ভাবলেন কি করে? আপনি এত বড় লোক আর আমি কোথায়? আপনার বাবা এটা কখনো মানবে না। আমি আপনার যোগ্য নই। ভালোবাসার জন্য টাকা পয়সার দরকার হয় না রাহুল। আমি তোমাকে চাই, শুধু তোমাকে। তোমার কি আছে না আছে সেটা দেখার সময় আমার নেই। রাহুল চোখ নামিয়ে বলল, দেখুন ম্যাম, আমার পক্ষে এটা সম্ভব না। আমি নিজের জায়গা ভুলে গিয়ে এসব করতে পারবো না। কেন পারবে না রাহুল? আমার বাবার জন্য। বাবা অনেক আগে থেকেই রাজি, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। রাহুল এবার চমকে গিয়ে নিহার দিকে তাকালো। নিহা কি সত্যি বলছে? রাহুল আবারও নিহাকে একঘরে প্রশ্ন করতেই নিহা রাহুলকে জড়িয়ে ধরে বলল, রাহুল সাহেব, আপনি বড্ড ভীতু। কাল সকালেই দেখবেন আমি সত্যি বলছি নাকি মিথ্যা। পরদিন নিহা আবারও তার বাবা রাহুলের বাসায় গেলেন। রাহুলের মা একসেপ্ট করেনি এত বড় একটা কোম্পানির মালিক তার বাসায় আসবে। তিনি অবাক হয়ে বললেন, আপনারা এখানে? রায়হান কবির ড্রয়িং রুমে বসে হাসি মুখে বললেন, আসলে আমি আমার মেয়ের সাথে রাহুলের বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছি। তারা একে অপরকে পছন্দ করে। রাহুলের মায়ের তো এইসব বিশ্বাসই হচ্ছে না। তিনি আর কিছু বলতে পারলেন না। ওদিকে নিহা রাহুলের রুমে গিয়ে দেখলো রাহুল চুপচাপ বসে আছে। নিহাকে দেখে উঠে দাঁড়ালো। নিহা তখন রাহুলের হাত ধরে বলল, কি মিস্টার, বলেছিলাম না কাল হাজির হব তোমার বাসায়। এবার বলো, তুমি কি রাজি? নিহার এমন কথায় রাহুল লজ্জা পেয়ে গেল। তা দেখে নিহা হেসে বলল, ওরে বাবা, লজ্জা আমার পাওয়ার কথা, কিন্তু আমার থেকে বেশি লজ্জা তো তুমিই পাচ্ছ। সময় চলমান। 1 মাস পর মহা ধুমধামে নিহা ও রাহুলের বিয়ে সম্পন্ন হলো। বাসর ঘরে রাহুলের অবস্থা তো একদমই খারাপ। সে কি করবে ভেবে উঠতে পারছিল না। লজ্জায় মাটির দিকে তাকিয়েছিল। তা দেখে নিহা হাসতে হাসতে বলল, কি ব্যাপার, এত চুপচাপ কেন? আসলে ম্যাম আমি একটু নার্ভাস। রাহুল, তুমি আমার হাজবেন্ড আর আমি তোমার বউ। এখন আবার ম্যাম বলছো কেন? আর একবার ম্যাম বা আপনি ডাকলে কিন্তু শেষ করে ফেলবো। নিহার কথায় রাহুল যেন একটু সাহস পেল। সে নিহার কাছে গিয়ে আস্তে করে নিহার হাত ধরে বলল, নিহা, আপনি না মানে তুমি জানো আমি কখনো ভাবিনি আমার জীবন এভাবে বদলে যাবে। সবকিছু স্বপ্নের মতো লাগছে। বুঝলাম। এবার বলো, ভালোবাসো আমায়? মানে কি? স্পষ্ট করে বলো, ভালোবাসো আমায়? রাহুল এবার সাহস করে নিহাকে বুকের সাথে চেপে ধরে বলল, হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। নিহা আর তার প্রিয় পুরুষের কণ্ঠে ভালোবাসার কথা শুনে খুশিতে রাহুলের সারা মুখে কিস করতে লাগলো। এরপর কি হলো তা আমাদের জানা নেই। তারা চলতে থাকুক তাদের মতো, সব পূর্ণতা সুন্দর হোক। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।